মাইলস্টোন ট্র্যাজেডিতে চলে গেল শিক্ষার্থী জারিফ, স্কুলকর্মী মাসুমা। বিমান বাহিনীর শ্রদ্ধা, নিহত বেড়ে ৩৫, সংকটাপন্ন ৪। তিন থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা দেবেন প্রধান উপদেষ্টা। যমুনায় বৈঠক শেষে ১৩টি দলের নেতা। ভাড়াটে লোকদের রাষ্ট্র চালানো যায় না, মন্তব্য ফখরুলের। পুরনো পদ্ধতিতে দেশ চলবে না, হুঁশিয়ারি এনসিপির। নিম্নচাপে উত্তাল সাগর, কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাঙন, ভেসে গেছে ওয়াচ টাওয়ার। হাতিয়া কলাপাড়ায় বাঁধে ধস। এবং জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনের সব দল একজোট, বন্ধ করতে না পেরে অসহায়ত্ব প্রকাশ পরিবেশ উপদেষ্টার। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি তন্ময় কুমার রায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার চলে গেলেও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থী জারিফ ও স্কুল স্টাফ মাসুমা। মৃতের সংখ্যা নিয়ে বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। এখনও বার্নে ভর্তি ৩৬ জনের মধ্যে সংকটাপন্ন ৪ জন আর গুরুতর ৯ জন। ব্রিফিংয়ে পরিচালক জানালেন দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিদেশি চিকিৎসকদের পরামর্শে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। এদিকে জারিফের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৃত্যুর মিছিল থামছেই না। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ৬ দিন পেরিয়েও সে তালিকায় যুক্ত হল আরও দুজনের নাম। পোড়া শরীরের যন্ত্রণা থেকে অন্তিম ছুটি মিলেছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বছরের জারিফ ফারহানের। শনিবার সকাল ৯টার কিছু পরে তার মৃত্যুর খবর জানানো হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ ৩৮ বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফ শ্বাসনালী সহ শরীরের প্রায় ৪০% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বেলা 12:30টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম, ওখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই কখনো কোনো কথা বলতে, হ্যাঁ তখন কথা বলছে ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে। প্রিয় সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উত্তরা ১২ নম্বর সেক্টরে বড় মসজিদ এলাকায় জানাজা শেষে জারিফকে দাফন করা হয়। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টার কিছু পরে হস্তান্তর করা হয় স্কুল স্টাফ মাসুমা বেগমের মরদেহ। পরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। সেনাবাহিনী আমার ওয়াইফের ওই ব্যানগাড়ি দিয়ে আমার ওয়াইফের মনে করেন যে ডাক্তারদের একটা ভিডিও আছে, সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ব্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহানি নদীতে আসে ইমান দিচ্ছে, পরে এন থেকে লাইট সাপোর্টে আনছে। এদিকে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউট জানায় ভর্তি থাকা ৪০ জন রোগীর মধ্যে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়। এছাড়া আইসিইউতে আছে ৪ জন আর গুরুতর রোগী ৯ জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের সাথে বোর্ড মিটিং করে সর্বোচ্চ সেবা দেওয়ার কথাও বলেন বার্নের পরিচালক। সাজিদ আরাফাত, এখন ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি
ট্র্যাজেডিতে জাতীয় বার্নে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থার সবশেষ খবরাখবর আমরা আপনাদের জানাতে চাই। যুক্ত হবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আমরা বলছিলাম যে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা হাসপাতাল ছেড়ে গিয়েছেন কিনা এবং যারা আহত রয়েছেন চিকিৎসাধীন তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে আমরা জানতে চাই। তন্ময়, দুপুর নাগাদ জারিফ এবং মাসুমা এই হাসপাতালে মারা যান। তাদের মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর পরপরই আয়ান এবং রাফসি নামে দুজন চিকিৎসক তাদেরকে কিন্তু রিলিজ দিয়েছে। তারা ও বাড়ির পানে কিন্তু পরিবারের সাথে ফিরে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখানে গণমাধ্যমের সাথে ব্রিফ করেছিল। তারা জানিয়েছে যে এই হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ৩৬ জন রোগী। এছাড়া এই ঘটনায় মৃত্যুবরণ করেছে ৩৫ এবং এই হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে ৪ জন রোগী। অর্থাৎ সব মিলিয়ে ক্রিটিক্যাল, ইন্টারমিডিয়েট এবং সিভিয়ার মিলিয়ে মোট ৩৬ জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। যেহেতু দগ্ধ এবং পোড়া রোগীদের নিয়ে কাজ করা একটু জটিল ও কঠিন, তাই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবারই গণমাধ্যমকে মোটা দাগে জানিয়েছে যে হাসপাতাল পক্ষ থেকে ঔষধ এবং অন্যান্য সরঞ্জামাদির কোনো সংকট নেই। এই পোড়া এবং দগ্ধ রোগীদের চিকিৎসায় তারা তাদের সর্বোচ্চটুকু আসলে নিয়োগ করেছেন এবং সেই সঙ্গে তাদের চেষ্টার কোনো ঘাটতি নেই কিন্তু বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল। একটু জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সবচেয়ে বেশি ৩৬ জন রোগী চিকিৎসাধীন। এছাড়া রাজধানীর আরও ৬টি হাসপাতালে কিন্তু সে বিমান দুর্ঘটনার ঘটনায় যারা আহত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা চলছে, আমরা কিন্তু তেমনটি জেনেছি। একটু যদি বাড়তি তথ্য দিতে হয় তাহলে এভাবে বলা যায় যে চীন, সিঙ্গাপুর এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছিল তাদের পাশাপাশি কিন্তু সমন্বয় করে দেশি চিকিৎসকরা কিন্তু এখানে নিবিড় যে পর্যবেক্ষণ সেই রোগীদের করে যাচ্ছেন। স্বজনদের লাশ নিয়ে যাবার সময় জারিফ এবং মাসুমার পরিবারের সদস্যরা একটু আক্ষেপ নিয়ে বলেছিল যে মানব সৃষ্ট এ দুর্ঘটনা বলি হয়েছেন তাদের পরিবারের সদস্যরা। আর যারা আহত আছেন তারা তো এখন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামীকাল সকালে আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল সকালে এই হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন তিনি একটি ব্রিফ করবেন গণমাধ্যমে। সেই ব্রিফ থেকে হয়তো পুরো বিষয়ে আরও একটি সম্মুখ ধারণা পাওয়া যাবে। তন্ময়, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়। জাবেদ, নিশ্চয়ই আমরা পরবর্তী ঘন্টায় আপনার সঙ্গে আবারও যুক্ত হব এবং ব্রিফিংয়ের যে বিস্তারিত তথ্য আছে সেগুলো নিশ্চয়ই দর্শকদেরও জানাতে পারবো। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। আগামী ৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ১৩টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে কথা জানিয়েছেন অধিকাংশ দলের নেতারা। একই সাথে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন ১৩টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর নেতারা। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী ৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে ঘোষণা দিবেন বলে আভাস দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি, আমি শব্দটা রিপিট করতে চাই, ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। রাজনৈতিক দলগুলোর নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু নির্বাচন দিয়ে সব সমস্যার সমাধান হবে না, সংস্কার দিয়েও সব সমস্যার সমাধান হবে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আপত্তি জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা
এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেবার কথাও বলা হয়েছে বৈঠকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ভাড়াটে লোক দিয়ে রাষ্ট্র চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেছেন, গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল পার করছে। এদিকে শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাই শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। নির্বাচন অনুষ্ঠানকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট দাবি করে আসছিল বিএনপি। সভা সমাবেশে দলটিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার দাবির সঙ্গে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করে আসছে দলটির নেতারা। প্রশ্ন তুলতে দেখা গেছে সরকারের একাধিক উপদেষ্টাকে নিয়ে। পদত্যাগের দাবি গড়িয়েছে মাঠ অবধি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গিয়ে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। একই দিন সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভিন্ন আরেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে উল্লেখ করে বিলম্ব না করে গণতন্ত্রকে নিজ গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে। আর প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাই শহীদদের সাথে বেইমানি করা হবে। বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে দুপুরে ভোলায় লালমোহন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ। কিন্তু এইভাবে তার দেশ চলে না। আপনারা সবাই নির্বাচন চান, অবিলম্বে নির্বাচন চান। সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর তো কোনো উপায় নাই। কিন্তু ঢাকা শহরে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় কিছু কিছু বিদ্বান ব্যক্তি আছেন, তাদের কাগজের কলমে হয়তো ডিগ্রি আছে। বাংলাদেশে মানুষের অতীতের দিনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। এ সময় গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে যেসব সংবাদ হচ্ছে তা দলের আদর্শের সাথে যায় না উল্লেখ করে এ ব্যাপারে নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান জানান তারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পুরনো পদ্ধতিতে দেশ চলবে না জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রার পর সভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে। এছাড়া পুলিশ হত্যার দায় ২৪-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি জেলার শহীদ মিনার থেকে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেরির পার সভাস্থলে গিয়ে শেষ হয়। দুপুরে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় জনসভা, যেখানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। শুরুতেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের আশ্বাসে তারা আর বিশ্বাস রাখতে চায় না। পরে দলের সদস্য সচিব আক্তার হোসেন সব ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান।
আমরা আর সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দিবে ইনশাআল্লাহ। কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা আর থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শক্তি সংস্কার নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করে দলের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। মৌলভীবাজারের পর আজ কিশোরগঞ্জের পদযাত্রায় অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। ছাত্রগণ অভ্যুত্থানের কোনো পার্টি আছে? গুলজার আহমেদ, এখন মৌলভীবাজার। জুলাই গণহত্যার বিচার কাজে ধীরগতি, জুলাই সনদ ঘোষণায় তালবাহানা, শহীদ ও আহতদের প্রতি অবজ্ঞা সহ নানা অভিযোগ ফুটে উঠল জুলাইয়ের আহত ও নিহতদের স্বজনদের কণ্ঠে। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে শহীদ পরিবারদের নিয়ে হয় জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেছেন, ঐকমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা হচ্ছে, কিন্তু সেটার অগ্রাধিকার পাওয়ার কথা সেটাই তলানিতে চলে যাচ্ছে। তাই দ্রুত জুলাই সনদ ঘোষণার তাগিদ দেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে আজীবন জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 4 মামলার বিচার শুরু হয়েছে। আগামী 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। এতে বড় আয়োজনের কোনো উপদেষ্টা উপস্থিত না হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের উপর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। শত শত মায়ের বুক খালি হয়েছে, আমরা এই শহীদদের বিচার এখনো পাচ্ছি না কেন? আজকে 1 বছর হয়ে গেল, আমার দেহটা সেই ঘুণের পোকার মতো ঠোকরে গেছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই আশা মাহমুদ, ওদেরকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন, সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার, আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আমরা আপনাদেরই একজন, আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না। এই শহীদেরা তাদের জীবন যখন দিয়েছে, তাদের সামনে একটাই চিন্তা ছিল, কি করে এই দানবীয় শক্তিকে পরাজিত করা যাবে, কি করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে, কি করে সেই রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে যেই রাষ্ট্রে আতঙ্কে দিন কাটাতে হবে না, যে পেছন থেকে কখন কালো পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে যাবে। আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। এ সময় সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নতুন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। আর সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই হবে নির্বাচন। খুলনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আগে এসব কথা বলেন CAC। তরিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AAM নাসিরউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রযুক্তির অপব্যবহার নতুন চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ত্রের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে AI। বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এত
এইভাবে ছিল না। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ AI এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। সিইসি বলেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা। এ সময় সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই, এটাই স্বাভাবিক। স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে ভোটের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি। তরিকুল ইসলাম, এখন খুলনা। সাগরে নিম্নচাপ চলছে এবং এই নিম্নচাপ এবং গভীর জোয়ারের প্রভাবে পানি বাড়ছে এবং এই পানি বাড়ার কারণে কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে ভাঙনের সৃষ্টি হয়েছে, উপড়ে গেছে এরই মধ্যে বহু ঝাউগাছ এবং ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা। অন্যদিকে টেকনাফে জোয়ারে ভাঙন দেখা দিয়েছে মেরিন ড্রাইভের 3টে স্থানে। তবে ভাঙন ঠেকাতে জিওব্যাগ বসানোর পরিকল্পনা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এ নিয়ে আমাদের হাতে মনতোষ বেদজ্ঞর একটি প্রতিবেদন রয়েছে, দেখে নেব সেটি। আবারও তীব্র ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। অস্বাভাবিক জোয়ারের পানিতে ইতিমধ্যে উপড়ে পড়েছে প্রায় 150 ঝাউগাছ। ভেঙে সাগর গর্বে তুলিয়েছে একটি ওয়াচ টাওয়ার। ভাঙনের মুখে একটি রেস্তোরাঁ। শৈবাল পয়েন্টে 2টি বৈদ্যুতিক খুঁটির উপর ঝাউগাছ ভেঙে পড়ায় আতঙ্ক বিরাজ করছে। দুদিনের ভিতরে অনেক বেশি, একদম বাগান শুদ্ধ ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই শৈবালের সৌন্দর্য ছিল এই নারকেল গাছটা, এখন দেখতেছি যে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে শৈবালের। 2-1 দিন যদি এভাবে ভেঙতে থাকে তাহলে পুরা শিগাল পুরা বাগানে চলে যাবে। তবে সংকটাপন্ন এই এলাকায় জিওব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এখন সমস্যা হলো এখান থেকে বালি তোলা আসলে প্রবলেম। এটা যেহেতু ইসিএস যুক্ত এলাকা, বালি তুলে কাজ করা যায় না, এটা আমাদের জন্য একটা সমস্যা। তো আমরা উপরে জানিয়েছি বিষয়টা, যদি অনুমতি পাই তাহলে কাজ করব। এদিকে জোয়ারের পানির তোড়ে গত 2 দিনে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের অন্তত 3টি অংশে তীব্র ভাঙন তৈরি হয়েছে। সড়কটি সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল দেখভাল করলেও রক্ষণাবেক্ষণ খরচ যোগায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে সব জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি এবং কাজ চলমান। কক্সবাজার উপকূলকে ভাঙন থেকে রক্ষায় দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল সাগর, নদ নদী। অস্বাভাবিক জোয়ারের পানির চাপ বাড়ায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়, পানিবন্দী লাখো মানুষ। মেঘাচ্ছন্ন পরিবেশ ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় আরও 3 দিন বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদন। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। উত্তাল হয়ে উঠেছে উপকূলীয় এলাকার নদ নদী। বেশিরভাগ নদীতে পানি বেড়েছে কয়েক ফুট। উত্তাল ঢেউ আর জোয়ারে ভাসছে দ্বীপ উপজেলা হাতিয়া। বিচ্ছিন্ন জনদ্বীপটির সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ। কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 7টি ইউনিয়নের নির্মাঞ্চল। জোয়ারের পানি প্রবেশ করেছে লক্ষ্মীপুরের 3 উপজেলার 16টি ইউনিয়নে। দেখা দিয়েছে জলাবদ্ধতা, পানিবন্দী লক্ষাধিক বাসিন্দা। নতুন করে ঘর দিতেছিলাম, পুরো ঘরটাই চলে গেছে। এই জোয়ারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হাতিয়ার মানুষের। অনেক জায়গায় পানিটা নিয়ে আটকে রয়েছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। আজকে আমরা ক্ষতিগ্রস্ত, আজকে আমরা দোকানপাট সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। নিম্নচাপে টানা 2 দিন ধরে বৃষ্টি কবলে ঝালকাঠি, সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বেড়েছে 3 থেকে 4 ফুট। বৃষ্টির সঙ্গে গুমট আবহাওয়ায় আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। আমার গাড়ি সমান পানি হচ্ছে, রাত্রে ঘুমাইতে না, চুলে চাটকি তলে 2 নামে গেছে। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানির উচ্চতা বেড়েছে 1 থেকে 3 ফুট। পানির চাপ বাড়ায় জেলার 5 থেকে 7টি পয়েন্টে ঝুঁকিতে বেড়িবাঁধ। হঠাৎ করে পানির চাপ এত বেড়ে গেছে, আমাদের ঘরবাড়ি
পানিতে সম্পূর্ণ তলাই গেছে। যে পালায় আপনার নাম আসলে হাতে কোনো কাজ হয় না, কিন্তু যদি বেরিবেট না দেয় তাহলে মোরা থাকতে পারি না জায়গাতে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত পটুয়াখালী নির্মাঞ্চল, আতঙ্কে চরাঞ্চল সহ নির্মাঞ্চলের হাজারো বাসিন্দা। এরই মধ্যে রাবণবাঁধ নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে কলাপুরের চাম্পুপুর ইউনিয়নের করমজাতা পয়েন্টের বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। সতর্ক সংকেতে ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ের জেলেরা। এদিকে বৈরী আবহাওয়ায় সাতক্ষীরার খোলপেটুয়া ও কপোতাক্ষের বাড়ছে পানি। এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। তবে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টায় স্থানীয়দের, সতর্ক স্থানীয় প্রশাসনও। নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টির কবলে বরিশাল। কীর্তনখোলায় পানি বইছে বিপদসীমায়। এমন পরিস্থিতি আরও 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নিম্নচাপের কারণে বরিশালে 24 ঘন্টায় 20.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আমাদের পূর্বাভাসে বলা হয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলের চর এবং দ্বীপসমূহ 1 থেকে 3 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হতে পারে। এদিকে বৈরী আবহাওয়া ভোলা, লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুরের সাথে ঢাকার নৌ চলাচল বন্ধ রয়েছে। সুরাইয়া আক্তার, এখন। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে বরিশাল নগরীর নিম্নাঞ্চল সহ আশেপাশের নিচু এলাকা। এ নিয়ে আরও জানাতে পলাশপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনি জানাবেন জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে আর স্থানীয়রা কি বলছেন? এনে একটু জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু বরিশালে কখনো থেমে থেমে কখনো মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পূর্ণিমার প্রভাবে বৃষ্টিপাতটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং একই সাথে নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে সেই জোয়ারের পানি কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে। বিশেষ করে নগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে, এলাকাগুলোতে, নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সাথে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িও কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি যে পলাশপুর এলাকার চিত্র, এবং পলাশপুর ছাড়াও রসুলপুর, ভাটিখানা, বরিশাল নগরীর তালতলি এলাকা থেকে শুরু করে প্রায় নিচু জায়গাগুলোতেই কিন্তু এই একই অবস্থা। এবং এই মুহূর্তে যদি চিত্র দেখায় যে বাসাবাড়ির ভেতরে কিন্তু পানি প্রবেশ করেছে, বিশেষ করে নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এর ফলে ব্যাপক দুর্ভোগে রয়েছে। এবং তারা বলছেন যে আসলে বিভিন্ন সময়, বছরের বেশ কিছু সময় কিন্তু তারা এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে, কেননা জোয়ারের পানি এলেই কিন্তু এই নদীতে পানি ভরে তারপর কিন্তু নগরীতে প্রবেশ করে। সেক্ষেত্রে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে এবং ঘরের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় এবং এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে নগরীর ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো যদি সংস্কার করা হয় তাহলে কিছুটা পানি নেমে গেলে আসলে তাদের এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকে বরিশালে বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 2-1 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সাথে এই সময়ে আসলে 1 থেকে 3 ফুট উচ্চতায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই 3-4টি এলাকা ছাড়াও বরিশালের নগরীর প্রাণকেন্দ্র সদর রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে জোয়ারের পানিতে বিকেল থেকেই প্লাবিত হয়ে থাকে এবং অবশ্য ভাটা শুরু হলে এই পানিগুলো আবার নেমে যায়। তবে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর মূল সড়কগুলোতে তেমন একটা পানি দেখা না গেলেও নদীর তীরবর্তী, কীর্তনখোলা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু সবচেয়ে বেশি পানিতে প্লাবিত হয়ে থাকে। এবং এখানকার বাসিন্দারা বলছেন যে মাঝে মাঝে কোমর সমান পানি কিন্তু এখানে দেখা যায় এবং এই মুহূর্তেও কিন্তু পানি রয়েছে, তবে সেই পানিগুলো আসলে ভাটার সাথে সাথে কিছুটা নেমে যেতে শুরু করেছে এবং আগামী 2-1 দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। এনি নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরীতে পানি জমেছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আগে জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ করতে পারলেও এখন অসহায়ত্ব প্রকাশ করলেন পরিবেশ উপদেষ্টা। বলেছেন পাথর উত্তোলনে সব দল একজোট। নির্বাচনী ইশতেহারে পরিবেশ নিয়ে আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ক্ষমতায় গেলে 30 কোটি গাছ রোপণ করবে বিএনপি, সাথে থাকবে খাল খনন প্রকল্প। আর পরিবেশ ঠিক করতে হলে ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ এবং মেয়রদের গোসল করার বিধান রাখার দাবি জানালেন জামায়াত নেতা।
আর পরিবেশ নিয়ে ধোঁকাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। ইতিমধ্যেই নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে রাজনীতির রাজপথে। জনগণকে দলে ভেড়াতে ইশতেহারে কি চমক থাকবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এত বিশ্লেষণের মাঝে পরিবেশ নিয়ে দলগুলোর চিন্তা কি সে বিষয়ে ম্যানিফেস্টো টক নামে একটি সংলাপ আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। এই সংলাপে অংশ নিয়ে দলের ইশতেহারে পরিবেশ বাঁচাতে নেওয়া কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন দেশের সব বড় রাজনৈতিক দল। একটি বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় ৩০ কোটি গাছ লাগানোর কথা বলছে বিএনপি। এছাড়া নদীর প্রবাহ ঠিক রাখতে খাল খনন প্রকল্পের উপর জোর দেওয়া হবে বলেও জানায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এনভায়রনমেন্টাল কাজে অংশগ্রহণ করতে পারবে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আমাদের ইয়াং জেনারেশন তো মাস্ট, এটা তো প্রায়োরিটি। কিন্তু এই যে রিটায়ার্ড লোকগুলো আমাদের দেশে বেকার বসে আছে, কাজ করছে না, তাদেরকে ইকোনমিতে আনতে হলে এনভায়রনমেন্টাল ইস্যুতে এটা খুবই সহজ। যে যার এলাকায় কাজ করতে চাইলে সবাই কাজ করতে পারবে। অন্যদিকে জামায়াত নেতা এহসানুল জুবায়ের বলেন, পরিবেশ রক্ষায় ঢাকার খালে রাজনীতিবিদ, মেয়র ও ডিসিদের গোসল করানো উচিত। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। এইটা এখনই হওয়া উচিত। ক্ষমতায় গেলে আমি কি করব, দায়িত্ব পেলে আমি কি করব, সেটা আমাকে প্রমাণ করে এখনই দিতে হবে। সংলাপে এনসিপির প্রতিনিধি যোগ দিয়ে বললেন, পরিবেশ নিয়ে ধোঁকাবাজি শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ। উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দের 30% খরচ হচ্ছে না বলেও অভিযোগ হান্নান মাসুদের। এক সেশনে কাবিখা থেকে প্রায় 70 থেকে 80 লাখ টাকা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আমার উপজেলার কথা বলছি। সেই জায়গায় আমি খোঁজ নিয়ে দেখছি একটা ইউনিয়নেও 10 লাখ টাকা করে কাজ হয় নাই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব রাজনৈতিক দলের একত্রিত হয়ে কাজ করার পরামর্শ আয়োজকদের। ম্যানিফেস্টোতে পরিবেশটা আমি রাখবো অ্যানথ্রোপোসেন্ট্রিক হয়ে, না ইকোসেন্ট্রিক হয়ে, এবং পরিবেশে আমি বরাদ্দ রাখবো। পরিবেশে যদি আমি বরাদ্দ না রাখি, যে 10টা সবচেয়ে কম পায় তার মধ্যেই পরিবেশকে সারা সময় রাখি, তাহলে এটা আসলে কোনো কাজে দেবে না। আরিফ হোসেন, এখন, ঢাকা। ক্ষমতা পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11তম মানবাধিকার সম্মেলনে তিনি আরও বলেন, আইনের পরিবর্তন বা সংস্কার নয়, আগে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। সবাই বলবে কি, আচ্ছা এই খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আপনার এরশাদ, এরা কেউ ক্ষমতা ছাড়ে না, উত্তরাধিকার নির্বাচন করে না, উত্তরসূরি কি হবে এটা ঠিক করে না। সত্যি আমরা করি। আপনি বলেন তো, বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে, বড় বড় যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, কেউ কি উত্তরসূরি করে দেয়? আমরা এত সোজাভাবে ভাবি না, আচ্ছা সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে, নিজের মানসিকতা বদলাইতে হবে। তন্ময়, আজকে আমদানি বাড়ায় কিন্তু এলএনজি যে জাহাজ সহ 3টি নতুন জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার, আর এতে কিন্তু শিপিং কর্পোরেশনের আয় বাড়বে বলে জানিয়েছে শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা। আর সকালে কিন্তু চট্টগ্রামে এসে তিনি এই কথাটি বলেন। এবং সরকারি সহযোগিতায় দেশের জাহাজ ভাঙা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। বর্তমানে এই খাতে গ্রিন সার্টিফিকেট অর্জন এবং অর্থ সংকট কাটাতে পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন এম শাখাওয়াত হোসেন। সহকর্মী হোসাইন জিয়াদের প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনে জানব বিস্তারিত। হংকং কনভেনশন অনুযায়ী দেশের জাহাজ ভাঙা শিল্প খাতে পরিবেশ বান্ধব গ্রিন শিপইয়ার্ড সনদের মেয়াদ শেষ জুন মাসে। এর মধ্যে মাত্র 14টি ইয়ার্ড এ সনদ অর্জন করেছে। বাকি অর্ধশত ইয়ার্ড সনদ না পাওয়ায় বিশ্ববাজার থেকে আর জাহাজ কিনতে পারবে না। এমন পরিস্থিতিতে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে নৌপরিবহন উপদেষ্টা বলেন, জাহাজ ভাঙা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব ছিল, কিন্তু কোনো সরকার এ খাতে সেভাবে নজর দেয়নি। এখন অর্থ সংকট, পরিবেশ সনদ ও নীতিগত সহায়তার অভাবে ভুগছে এ খাত। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। এই সেক্টরটা এখন পর্যন্ত আমি মনে করি যে সেভাবে আমরা নজর দিতে পারিনি, অন্যান্য সরকারও তখন দিতে পারেনি। আগামীতে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আছে বলে মনে করি। অ্যান্ড আমি অ্যাটলিস্ট একটা ইনিশিয়েটিভ নেব
অন্যান্য মন্ত্রণালয়ের সাথে বসার জন্য। তবে যেসব ইয়ার্ড গ্রিন সনদ অর্জন করেছে তারাও আছে নানামুখী হয়রানিতে। পরিবেশের লাল তালিকাভুক্ত শিল্প হওয়ায় সরকারি সনদ প্রাপ্তি ও ব্যাংকের ঋণ সহায়তা পাচ্ছে না শিপইয়ার্ডগুলো। আমাদের একমাত্র সহায়তা আমরা চাচ্ছি, আমাদের নিয়ম অনুযায়ী শিপটাকে রিসাইকেল করতে যা যা প্রসিডিউর আছে, স্টেপ 1, 2, 3, আউটার থেকে আসা, পরিবেশ দেখা, পরিবেশের ছাড়পত্র, কাটিং পারমিশন, এগুলো যেন সময় মতো টাইমলি হয়। শিপ ব্রেকিংটা যখন অনুন্নত ছিল তখন সেটা আমরা কমলা শ্রেণীতে ছিলাম, আর যখন আমরা উন্নত অবস্থায় চলে আসছি, এইচকেসির প্ল্যাটফর্মে চলে আসছি, এখন আমাদের পরিবেশ শ্রেণীতে আমরা লাল শ্রেণীতে অবস্থান করছি। সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে আরও লাভজনক করতে নতুন জাহাজ কিনতে চায় সরকার। এলএনজি নির্ভরতা বাড়ায়, আগামীতে এলএনজি জাহাজ কেনারও পরিকল্পনা আছে। সরকার আরও 3টা জাহাজ কেনার জন্য পয়সা দেবে বিএসসিকে। তো আমরাও চেষ্টা করছি সরকারি সংস্থার যে জাহাজ সেগুলো যাতে বাড়ে, তেমনি বেসরকারি যারা আছে তাদের জন্য জাহাজ বাড়ে। বর্তমানে জাহাজ ভাঙা শিল্পে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। তবে বাংলাদেশের পরিবেশবাদী সংগঠনগুলোর নানা অভিযোগের মুখে চাপে আছে এই শিল্প খাত। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদাদ শহরের আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীদের বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 22 জন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। হামলার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন 3 দুর্বৃত্ত। স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। অবশ্য এর দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল আদল। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কমান্ডার এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন, ইসরায়েলি এই হামলা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে জাহেদাত শহরের। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পতনের দাবিতে কুয়ালালামপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ সময় আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন আন্দোলনকারীরা। গত কয়েক বছরের মধ্যে এটি সরকার বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি তাদের। 2022 সালে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয় মালয়েশিয়া। আর বৈশ্বিক অর্থনীতিতে জিডিপির র্যাঙ্কিংয়ে 36তম স্থানে জায়গা করে নেয় দেশটি। চলতি বছরের প্রথম 4 মাসে 4.4% অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় মালয়েশিয়ার। কিশোরগঞ্জে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা। সমাবেশ স্থলে আছেন স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, পদযাত্রার সবশেষ খবর জানাবেন, এখন সেখানে আসলে কি হচ্ছে, সবশেষ কর্মসূচি সম্পর্কেও জানাবেন। এনসিপির সারা দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কিশোরগঞ্জে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিশোরগঞ্জে এসেছেন এবং কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম থেকে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু শুরু হয়েছে এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখছি যে আসলে এই পদযাত্রাকে ঘিরে একটি প্রচুর লোকজনের সমাবেশ এখানে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং এই এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রায় যুক্ত হয়েছেন এবং আমরা এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেখতে পাচ্ছি তারা মিছিলের অগ্রভাগে রয়েছেন এবং এই যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু শুরু হয়েছে এবং এটি রওনা দিয়েছে যেখানে সমাবেশ হবে পুরান থানার মোড় কিশোরগঞ্জ, যেটি স্বাধীনতা চত্বর নাম দেয়া হয়েছে, সেই স্বাধীনতা চত্বরে কিন্তু যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন সেই কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যেই এই যে পদযাত্রা, সেই
পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন এবং যেখানে কেন্দ্রীয় নেতারা রয়েছেন এর আগে পিছে সামনে প্রচুর যারা এনসিপির নেতাকর্মী তারা কিন্তু আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে পদযাত্রা চলছে এটিকে কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর মানুষজন দাঁড়িয়ে কিন্তু সেই পদযাত্রা দেখছেন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা যেটি বলছেন যে পদযাত্রা শুরু হয়েছে সেই পদযাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জের যে পুরান থানার মোড় সেই পুরান থানার মোড়ে সমাবেশে মিলিত হবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে পদযাত্রার সর্বশেষ। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সুসময়ের সুবাতাস বইছে দেশের ক্রিকেটে টানা হারের বৃত্ত ভেঙে এশিয়ান দুই পরাশক্তি অর্থাৎ আমরা যাদেরকে বলে থাকি পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের বিপক্ষে টি-20 সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই সফলতার এই গল্পের আড়ালেও কিন্তু আছে খানিকটা দুশ্চিন্তা, কেননা ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি দেখা গেলেও দলগত পারফরমেন্সে কিন্তু তেমন একটু উন্নতি দেখা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিমে। আর এখন পর্যন্ত আসলে এ নিয়ে আসলে কোনো ধরনের আশা জাগেনি কিছু দেখছেন আসলে টাইগার দল। আর এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে জুবাইর আহমেদের, দেখে নেব সেটি। টানা 2 টি-20 সিরিজ জয়, এশিয়া কাপ এবং 2026 সালের টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির দৌড় শুরু হয়েছে বেশ ভালোভাবে। দলে বেড়েছে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারের সংখ্যাও। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনেকরা এখন দেশের ক্রিকেটে আস্থার নতুন নাম। তবে ব্যক্তিগত পারফরমেন্স উজ্জ্বল হলেও দলীয় পারফরমেন্সের চিত্রটা খানিক দুশ্চিন্তায় রাখতেই পারে ক্রিকেট ভক্তদের। 2025 সালে টি-20 ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই মিশ্র। চলতি বছর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে 100 ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। এই তালিকায় দুয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ছক্কা 89টি, পাকিস্তানের ছক্কা 84টি। প্রতি ম্যাচে বাংলাদেশের বড় রান করার প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে, সেটারই যেন প্রমাণ এই পরিসংখ্যান। কিন্তু এর বিপরীতে চলতি বছর সবচেয়ে বেশি টি-20 ম্যাচও হেরেছে বাংলাদেশি। 2025 সালে টি-20তে মোট 12 ম্যাচ খেলে 7 ম্যাচে হেরেছে বাংলাদেশ। চলতি বছর এই ফরম্যাটে এর চেয়ে বেশি ম্যাচ হারেনি কেউই। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ হেরেছে 6টি করে ম্যাচ। একই সঙ্গে 2024 সাল থেকে বিবেচনা করলে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ হারও বাংলাদেশেরই। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সমান 38 আন্তর্জাতিক ম্যাচ হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত ছুটি টাইগারদের। যদিও অধিনায়ক লিটন দাস চেয়েছেন আরও একটি সিরিজ খেলতে। সেই সিরিজ মাঠে গড়ালে নিজেদের দলগত পারফরমেন্সে আরও ভালো কিছু করার দিকেই হয়তো নজর থাকবে বাংলাদেশ দলের। জুবাইর আহমেদ, এখন। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন সন্ধ্যার আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে চলে গেল শিক্ষার্থী জারিফ, স্কুলকর্মী মাসুমা। বিমান বাহিনীর শ্রদ্ধা, নিহত বেড়ে 35, সংকটাপন্ন 4। তিন থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা দেবেন প্রধান উপদেষ্টা। যমুনার বৈঠক শেষে 13 দলের নেতা। ভাড়াটে লোকদের রাষ্ট্র চালানো যায় না, মন্তব্য ফখরুলের। পুরনো পদ্ধতিতে দেশ চলবে না, হুঁশিয়ারি এনসিপির। নিম্নচাপে উত্তাল সাগর, কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাঙন, ভেসে গেছে ওয়াচ টাওয়ার। হাতিয়া কলাপাড়ায় বাঁধে ধস। এবং জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনের সব দল একজোট, বন্ধ করতে না পেরে অসহায়ত্ব প্রকাশ পরিবেশ উপদেষ্টার। 4টা বছর পাথর আমদানি কিন্তু পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। শেষ করছি এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।